আমরা ইনডাইরেক্ট ফাইন্যান্সিয়াল এঙ্গেজমেন্ট করতে চাচ্ছি, যেখানে আমরা সরকারকে এখন উল্লেখ করে দিয়েছি যে আমাদেরকে যেন 6টা স্টেডিয়াম আরেকটু উন্নত মান ডেভেলপ করে দেওয়া হয়। ঢাকা স্টেডিয়াম যেরকম রেনোভেশন করেছে এরকম আরো 6টা যেন করে দেওয়া হয়। সেটা আমরা অবশ্যই আমাদের চাহিদা আছে, যেখানে আমরা লিগগুলো চালাচ্ছি। তবে গভর্নমেন্ট যেটা ভালো মনে করে ওনারা সেটাই করতে পারেন, বাট আমাদের ডেফিনেটলি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে লাগবে। তো সেটা হলো আমাদের ইনডাইরেক্ট ফাইন্যান্সিয়াল চাওয়া। ট্যাক্সেশনের ব্যাপারে আমি আবারও বলছি, আমি মনে করি যে বাংলাদেশের যদি স্ট্যান্ডার্ড মিনিমাম ট্যাক্স যেটা ইকুইপমেন্ট ক্ষেত্রে যদি 10% করা যায়, দ্যাট উড বি দ্য মোস্ট আইডিয়াল। তার মানে সরকারের রেভিনিউ ইনট্যাক্ট রয়েছে, কোনো একটা সেক্টরকে পুরো জিরো ট্যাক্সেশন করছেন না। কিন্তু আমি মনে করি যে এই মিনিমাম ট্যাক্সেশন যদি করা হয় আর ইকুইপমেন্টগুলো যদি ঠিক মতো ইম্পোর্ট করতে দেওয়ার সুযোগ সুবিধা করে দেওয়া হয়, তাহলে সেখান থেকে যে পজিটিভ ইম্প্যাক্টটা আসবে খেলোয়াড়দের এবং খেলোয়াড় মানের, সেটার এগেনস্টে আরো অনেক বেটার রিসোর্স রেভিনিউ ইমেজ গভর্নমেন্টে বিল্ডিং করা হবে। তো সেটা হলো আমাদের আনুষ্ঠানিকভাবে কথা বলা গভর্নমেন্টের সাথে। অনলাইন টিকিট নিয়ে অনেক কথা হয়েছে। যে দেখেন, আমি আপনার মানে প্রশ্নটাকে একটু ব্রড ভাবে উত্তর দিতে চাচ্ছি যে প্রযুক্তিকে কিন্তু ভয় পাওয়া যাবে না, প্রযুক্তিকে কিন্তু সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের প্রথম ব্যাপারই ছিল যে আমরা ফুটবলটার ভিতরে যতটুকু টেকনোলজি ইনফিউজ করতে পারি আমরা সেটাই সক্ষম করতে চাচ্ছি। এখন সেই পথে যেতে কি দুই একটা ভুল হবে না? নিশ্চয়ই হবে। সেই পথে হাঁটতে গেলে কি মানে কোনো কিছু আনফোরসিন থাকবে না? অফকোর্স থাকবে, বাট ইট ডাজন্ট মিন যে আমরা পিছিয়ে যাব, ইট ডাজন্ট মিন যে আমরা ভয় পাবো। আমরা প্রযুক্তিকে ব্যবহার করব, আমরা অনলাইন টিকিটিং করব এবং কিভাবে নিয়মিত ইমপ্রুভ করা যায় সেদিকে আমরা নিয়মিত আমাদের নজর রাখবো। অনলাইন টিকিটিং এর কিছু কিছু অ্যাডভান্টেজটা যেটা আমরা উল্লেখ করতে চাচ্ছি যে সবার জন্য উন্মুক্ত। এখন কেউ একটা ফিজিক্যাল ব্যাংকের পাশে তার বাসা বা কারো যেখানে যেখানে টিকিট ছাপা হয় তার পাশে অবস্থান থাকে, তারা টিকিট পাচ্ছে, কিন্তু দূর অঞ্চলে গ্রাম অঞ্চল থেকে টিকিট অ্যাক্সেস পাচ্ছে না, বাংলাদেশের বাইরে থেকে টিকিট অ্যাক্সেস পাচ্ছে না। সেই বৈষম্য দূর করার জন্য কিন্তু আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম, কারণ বর্তমান বাংলাদেশ তো বৈষম্য বিরোধী বাংলাদেশ। আমরা সেই বৈষম্যটাকে দূর করার জন্য এরকম একটা পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম। অ্যান্ড আমি আশা করি যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলো আমাদেরকে সামনে আরো শক্তিশালী করবে। আর তার ভিতরে কিছু কিছু মানে অনলাইনের মাধ্যমে আমি দেখেছি, সরাসরি দেখেছি, কমপ্লেন্স তো থাকবেই, যেখানে 18,000 টিকিট বিক্রি করা যাচ্ছে, 20,000কে বসানো যাচ্ছে সিট অনুযায়ী, সেখানে 2 লক্ষর চেয়ে বেশি মানুষজন টিকিট চাচ্ছে। তো ন্যাচারালি যেখানে মাত্র 10%কে টিকিট দেওয়া যায়, যে প্রক্রিয়াতে আপনি করেন না কেন, কিছু তো অভিযোগ মনোবেশনা থাকবে। আরেকটা জায়গায় যেটা আমাদের রেজাল্ট আমরা পেয়েছি সেটা ছিল এই স্টেডিয়ামের ভিতরে শৃঙ্খলা। বিকজ প্রত্যেকটা টিকিটে এখন সবাই জানতো তাদের গেট কোনটা, তাদের সিট কোনটা, তারা কোথায় বসবেন। এটা স্টেডিয়ামের ভিতরে যখন প্রবেশ করা হয়েছে সেখানে কিন্তু অত্যন্ত শৃঙ্খলার সাথে আমরা ম্যানেজ করতে পেরেছি, যেটাও এই প্রযুক্তির কারণে যেটা হয়েছে অনলাইন টিকিটিং এর মাধ্যমে। থার্ড একটা অ্যাসপেক্ট ছিল ব্ল্যাক মার্কেটিং। আগে ছিল এক একজন 10টা 20টা 30টা 100টা পড়লেও টিকিট একবারে নিয়ে যেত, অনেকে টিকিট পেত না, আর অন্যরা ব্ল্যাক মার্কেটে বেশি দামে টিকিট কিনতে হতো। সেটাও কিন্তু অনেকটা কমে এসেছে। ইট ডাজন্ট মিন যে হয় নাই, বাট অনেক কমে এসেছে, কারণ আমরা একজনকে বা একটা নাম্বারের এগেনস্টে আমরা ম্যাক্সিমাম 5টা টিকিট কেনার জন্য আমরা অ্যালাউ করেছিলাম। তো ওই লিমিটেশনটা আমরা কিন্তু ইনফিউজ করে দিয়েছিলাম। তার পাশাপাশি আন্তর্জাতিকভাবে আমরা কিন্তু টিকিট বিক্রি করেছিলাম। বাংলাদেশের বাইরে কিন্তু 13টা দেশে লোকজন টিকিট কিনেছে। তো টিকিট দিয়ে সবাই পায় না এটা ঠিক না, বাট অফকোর্স প্রবলেম হয়েছে, সার্ভার ডাউন হয়ে গেছিল 2 বার, আমরা হ্যাকারসের ভিকটিম হয়েছিলাম। বাট দিস আর অল পার্ট অফ ট্রাইং টু ডু সামথিং নিউ, ট্রাইং টু ডু সামথিং ইনোভেটিভ। বাট অ্যাজ আই সেড, যে কোনো কমপ্লেন্ট বা কোনো ব্যাড এক্সপিরিয়েন্সকে আমরা ইগনোর করব না। আমরা আগামীতে অনলাইন টিকিটিং এর মাধ্যমে যত রকম ইমপ্রুভমেন্ট করা যায় আমরা সেই ইমপ্রুভমেন্টের দিকে আমরা সুচেষ্টা আমরা করব। আরেকটা লাস্ট পয়েন্ট যে আমাদেরকে হেল্প করেছিল, যে আমরা যদি ট্রেডিশনাল ভাবে আমরা টিকিট বিক্রি করতাম, যেটা ছিল ট্রেডিশনাল ব্যাংকের মাধ্যমে, তো এই ছুটির ভিত্তিতে যে 10টা দিন যে ঈদের ছুটি ছিল তখন কিন্তু অনেক প্রতিষ্ঠান অনেক জায়গায় কিন্তু বন্ধ থাকতো। তো সেই ব্যাপারটাও মানে অ্যাটাক ইজ নট দ্য রাইট ওয়ার্ড, সরি, সেই ব্যাপারটা ওভারকাম করার জন্য আমরা কিন্তু আমাদের টিকিটগুলোকে আরো অনেক আগে ছেড়েছিলাম। মানে
সেখান থেকে আমরা তরুণদের উৎসবের ক্ষেত্রে আমরা 800টার চেয়ে বেশি ফুটবল খেলার প্রতিযোগিতামূলক মেয়ে এবং ছেলেদের জন্য আয়োজন করেছিলাম, যেখানে যেটা আমরা বারে বলতে পছন্দ করি যে টেকনাফ থেকে এবং তেঁতুলিয়া পর্যন্ত খেলা হয়েছে। খেলাগুলা চরে হয়েছে, খেলাগুলা বিচে হয়েছে, খেলাগুলা কিছু পাহাড়ে হয়েছে, খেলাগুলা কিন্তু সড়কও হয়েছে এবং অফকোর্স মাঠে হয়েছে। তো ফুটবলটাকে আমরা কিন্তু প্রত্যেকটি বাংলাদেশের অঞ্চলে কিন্তু ছড়িয়ে দিয়ে শুরু করেছিলাম জানুয়ারি মাস থেকে। জানুয়ারি মাস থেকে আমরা অনেক দিন পরে আন্ডার 15 টুর্নামেন্টটা শুরু করেছিলাম, যেটার প্রক্রিয়া এখনো আদিন আছেন। আমরা জোন ওয়াইজ খেলতেছি, জোনের থেকে যে চ্যাম্পিয়ন যারা হবেন তারা কিন্তু আবার একটা ফাইনাল চ্যাম্পিয়নশিপের জন্য ওনারা খেলবেন। আমরা বিশ্বাস করি সেই চ্যাম্পিয়নশিপটা জুলাই মাসে শেষ হবে। তবে লক্ষ্য থাকতে হবে যে প্রতি জানুয়ারিতে আমরা টুর্নামেন্টটা শুরু করব, তাই প্রতি বছরেই যেন আমরা কনসিস্টেন্টলি আন্ডার 15 টুর্নামেন্টটা আমরা কন্টিনিউ করতে পারি। আমরা ইউথ ডেভেলপমেন্টে অনেক বেশি জোর দিয়েছি। ইউথ ডেভেলপমেন্টে জোর দেওয়াতে আমাদের আন্ডার 19 টিমটা ছিল আমাদের প্রথম একটা লিটমাস টেস্ট। সেটাও সাফ টুর্নামেন্টে যায় ওনারা ফাইনালসে পেনাল্টির মাধ্যমে ওনারা হয়তো চ্যাম্পিয়ন হতে পারলো না, কিন্তু রানার্স আপ হয়েছে এন্ড অত্যন্ত ওনারা ভালো খেলেছিলেন। তো সেই জায়গাতেও আমরা আপনাদেরকে লক্ষ্য করতে চাচ্ছি যে আমাদের ইউথের উপরে ডেভেলপমেন্টটা কিন্তু অনেক মানে ইয়েভাবে আমরা অ্যাটেনশন দিয়ে কাজ করতেছি। আমাদের নারী ফুটবল দল অনেক দিন পরে অনেক উচ্চ মানের টিমের সাথে খেলতেছে এবং লড়াই করছেন। আমরা শুরু করেছিলাম ইউইর সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ, 2টা ফ্রেন্ডলি ম্যাচ, ওইখানে আমরা অ্যাওয়ে ম্যাচও কিন্তু গোল করতে সক্ষম হয়েছিলাম। আমরা রিসেন্টলি ট্রাই নেশন কাপ খেলেছিলাম জর্ডানে, যেখানে ইন্দোনেশিয়ার সাথে জর্ডানের সাথে যারা আমাদের চেয়ে হাই র্যাঙ্কিং টিম তাদের সাথে আমরা ড্র করেছিলাম। বাট বিশেষ করে আমরা জর্ডানের সাথে কিন্তু পিছিয়ে থাকা অবস্থাও আমরা কিন্তু ড্র করতে সম্ভব হয়েছিলাম। তো এই যে আন্ডার 19 পিছিয়ে থাকতে কেউ গোল দিচ্ছে, নারীরাও পিছিয়ে থাকার পরেও গোল দিচ্ছে, আমাদের ন্যাশনাল টিমও পিছিয়ে থাকার পরে গোল দিচ্ছে, সেটা কিন্তু একটু মানে উল্লেখ আমি করতে চাচ্ছি যে আমাদের টিমের মেন্টাল স্ট্রেংথটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এই মেন্টাল স্ট্রেংথের উপরে কিন্তু আমাদের একটা জোর ছিল এবার, যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত হার মানব না। আমাদের দল শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটি দল ফিটনেস বজায় রাখবে এবং শেষ চেষ্টাটা বাংলাদেশই করবে যেন গোল আমরা দিতে পারি এবং খেলাটা যেভাবে হোক আমরা জয়লাভ করতে পারি। তো ইউথ ডেভেলপমেন্ট, মেন্টাল স্ট্রেংথেনিং, এই দুটা কিন্তু ছিল আমাদের শুরু থেকে একটা সেক্টর যেখানে আমরা চেষ্টা করেছিলাম কাজ করার জন্য। এন্ড আমি আশা করি আগামী 3.5 বছর যেটা আমাদের কমিটি আন্ডার রয়েছে আমরা আরো ভালো ভালো কিছু প্রগ্রেস এই জায়গায় দেখতে পারবো। আমরা চেষ্টা করেছিলাম গণমাধ্যমকে আরেকটু ওনার সাথে আরেকটু ক্লোজলি কাজ করার জন্য। এখনো আমরা যেটা জানেন যে আমরা নিয়মিত প্রেস ব্রিফিং করছি, আমরা নিয়মিত আমাদের ফেসবুক এবং অনলাইন মাধ্যমে আমরা আপডেটস দিচ্ছি। যারা যারা চেষ্টা করছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে কোনো কমিটি বা ব্যক্তির মাধ্যমে আমরা তাৎক্ষণিক চেষ্টা করতেছি সঠিক তথ্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। ইতিমধ্যে আমাদের কাছে 2টি অভিযোগ এসেছিল অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যুস নিয়ে। আমরা কিন্তু সেই 2টি অভিযোগের ব্যাপারেও অত্যন্ত মানে অনেক ফাস্ট আমরা ইনভেস্টিগেশন করতেছি এবং আপনাদেরকে জানিয়ে দিব যে আমাদের ফাইনাল রেজাল্টটা কি আসে। বাট মেইন অ্যাকশনটা হলো আপনারা অভিযোগ করেছেন, আমরা অভিযোগ আমলে নিয়েছি অ্যান্ড এই অভিযোগের মাধ্যমে আমরা আগামীতে আরো ইমপ্রুভ করব, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা একটা কমপ্লেন পেয়েছিলাম যে মনে হচ্ছে যে কিছু কিছু চ্যানেল বা প্রেস একটু বেশি তথ্য পায় অন্যদের চেয়ে বেশি বা ইন্টারভিউজ বেশি পায়। সেগুলোও আমরা আমলে নিয়েছি। আমরা ইন্টারনালি খতিয়ে দেখব যে এরকম কোনো সমস্যা আছে কিনা, বা নিশ্চয়ই আমরা এমন আচরণ করবো ভবিষ্যতে যেন আপনাদের এই অভিযোগগুলি আর আমাদের আমলে আসতে না হয়। আমি আজকে প্রকাশ্যে এই কথাগুলো বলতেছি জানানোর জন্য যে আমরা কোনো তথ্য বা কোনো ইস্যুজ আমরা চাপিয়ে রাখতেছি না, আমরা লুকিয়ে রাখতেছি না, আমরা খোলা মনে সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমাদের কাছে অভিযোগ এসেছিল অ্যান্ড রাইটফুলি সো যে প্রেস বক্সগুলা বা প্রেস যেখানে বসবে সেই জায়গাগুলা স্টেডিয়ামে এখনো কিন্তু মানসম্পন্ন নয়। ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবকিছু উপেক্ষা করেও আমাদের লিগগুলি কভার করেছিলেন, টুর্নামেন্ট কভার করেছিলেন অ্যান্ড আমরা ডেফিনেটলি আপনাদের কমেন্টস অনুযায়ী আগামী লিগের সময়, আগামী ইন্টারন্যাশনাল ম্যাচের সময় আমরা চেষ্টা করব প্রেস বক্সগুলো এবং সাংবাদিকদের আরো ইন্টারনেট বা অন্যান্য ফেসিলিটিসগুলোকে যেন আরো একটু ইমপ্রুভ করা যায়। ধন্যবাদ এই কমেন্টসগুলি আমাদের আমলে সরাসরি আনানোর জন্য। ফুটবল নিয়ে যে কথাটা বারবার উঠতেছে যে আমাদের কিন্তু বিগত দিনের সাথে স্ট্যান্ডার্ডগুলোকে যদি তুলনা আমরা করি, আমাদের কিন্তু প্রথমে লক্ষ্য রাখতে হবে যে
আমাদের কিছু কিছু ট্রেডিশনাল কমপ্লেইন ছিল আমাদের দলকে নিয়ে। সেগুলো ছিল কি? সেগুলো আমরা শেষ মুহূর্তে গোল খেতাম, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত খেলতে পারতাম না, অনেক সময় ফিটনেসের সমস্যা, অনেক সময় মেন্টাল স্ট্রেংথিং এর সমস্যা। আমাদের ইনফ্রাস্ট্রাকচার ফর দ্য টিম খুবই পোর কোয়ালিটির ছিল, সেটা খানা আমরা বলি, বা সেটা জার্সি ইকুইপমেন্ট আমরা বলি, বা আমরা মাঠের কথা আমরা বলি। প্রত্যেকটা ফিল্ডে কিন্তু আমরা ব্যাপকভাবে ইমপ্রুভমেন্ট দেখছি, অ্যান্ড ইনশাল্লাহ আমরা ইমপ্রুভমেন্ট আগে দেখবো। বিশেষ করে এটা আমি বললাম টেকনিক্যাল সাইড অফ দ্য গেমে আমরা কিন্তু অল 90 বা 90 মিনিটসে বেশি আমরা খেলছি। সব টিমের কথা আমি বলতেছি, ইউথ, নারী এবং পুরুষ। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ফ্যানদেরকে হোপ দিচ্ছি যে বাংলাদেশ টিম খেলতে পারে, কারণ উদ্দেশ্যটা হলো বাংলাদেশ যখন মাঠে নামবে বাংলাদেশের টিম যেন একটা কনসিস্টেন্ট মেথোডোলজি এবং কনসিস্টেন্ট কোয়ালিটি বজায় ধরে রাখতে পারে। এই মুহূর্তে আমরা সেই জায়গায় চলে এসেছি, অ্যান্ড আমি বিশ্বাস করি যে আগামীতে এই কনসেপ্টে আমাদেরকে আরো বেটার ফলাফল এবং রেজাল্টস আমাদেরকে দিবে। আমাদের কোন জায়গায় আমরা এখনো শুরু করতে পারিনি আমাদের যাত্রা, সেই জায়গাতে আমার কলিগরা আপনার সাথে শেয়ার করবে, বাট ডেফিনেটলি আমরা এখনো ডিস্ট্রিক্ট ফুটবলে আমরা বলটাকে গোড়াতে এখনো পারি নাই। সেটা এমন না যে আমরা ইগনোর করে গিয়েছি, আমরা চেষ্টা করেছিলাম ডিস্ট্রিক্ট লেভেলে আগে ইউথটা দিয়ে শুরু করি। তাই তরুণ উৎসবে আমরা ফুটবল খেলেছিলাম, আন্ডার 15 টুর্নামেন্টে আমরা খেলেছিলাম, আগামীতে আন্ডার 17 হবে, অ্যান্ড দেন আমরা হয়তো ডিস্ট্রিক্ট লেভেলে লিগ বা ইন্টার ডিস্ট্রিক্ট আমরা চলে যাব। সেই ব্যাপারে আমার কলিগ আরেকটু বিস্তারিত আপনাদেরকে বলবে। আমরা আরেকটা কোন জায়গায় স্ট্রেংথেনিং করতে চাই সেটা হলো ফ্রেন্ডলি ম্যাচেস। এখনো যে ফ্রেন্ডলি ম্যাচগুলি আমরা খেলছি সেগুলা ভালো টিম নিশ্চয়, কিন্তু আমরা আরেকটু উচ্চ পর্যায়ের টিমের এগেনস্টে ফ্রেন্ডলি আমরা খেলতে চাই। আমরা বিশ্বাস করি যত কোয়ালিটি ফিল্ড অপোনেন্ট আমাদের থাকবে ততই আমাদের কোয়ালিটি ইমপ্রুভ হবে গোয়িং ফরওয়ার্ড। ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমরা এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের জন্য এখনো ফাইট দিচ্ছি, ভবিষ্যতে অলিম্পিক্স কোয়ালিফাইকেশন আসবে, এশিয়ান গেমস আসবে, ওয়ার্ল্ড কাপ আসবে। তো এই প্রস্তুত হওয়ার জন্য ওই লেভেলের টিমের সাথেও আমাদের কিন্তু প্রতিযোগিতামূলকভাবে খেলতে হবে, আদারওয়াইজ গ্যাপটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, অ্যান্ড সেটা করা যাবে না। লাস্ট বাট নট লিস্ট, আমরা এখনো আমাদের গ্রাউন্ডসগুলোকে আমরা মনে করি আমাদের কোয়ালিটি অনুযায়ী ইমপ্রুভ করতে পারি নাই। ন্যাশনাল স্টেডিয়াম আমরা এখন ফেরত পেয়েছি, সেখানে এখনো মাঠের অনেক কাজ বাকি আছে। আমাদের যে স্টেডিয়ামগুলি আমরা বরাদ্দ পেয়েছি লিগ চালানোর জন্য, ট্রেনিং করার জন্য, সেগুলোর ব্যাপারেও আমাদের অনেক ইমপ্রুভমেন্ট আছে, আমরা স্বীকার করি, আমরা মানি, অ্যান্ড আমরা আগামী 6 মাস পরে আমরা আশাবাদী যে আপনাদেরকে একটা পজিটিভ নিউজ আমরা দিতে পারবো। ইতিমধ্যে আমাদের দুটো অ্যাস্ট্রো টার্ফ ইন কনস্ট্রাকশন প্রসেসে আছে, বাট বিকজ কমপ্লিট এখনো হয় নাই আজকের আগে, আমি সেটাও আমাদের কাইন্ড অফ উইকনেস হিসাবে স্বীকার করে নিচ্ছি। কথা হলো যে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে সরকারের কাছে যতটুকু আমি দেখেছিলাম সবচেয়ে লাস্ট 30 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছিল, সেখান থেকে চাওয়া হয়েছিল আবার 30 কোটি টাকায়। তবে এই কমিটি আসার পরে আমরা সেই জায়গা থেকে আমরা কোনো পরিবর্তন আনি নাই। আমরা চেষ্টা করছি আমাদের আবার 30-40 কোটি টাকার বাজেটে কতটুকু আমরা নিজেরাই অর্জন করতে পারি বিভিন্ন স্পন্সরদের মাধ্যমে, টিকিট রেভিনিউর মাধ্যমে এবং ফিফা এএফসির ডোনেশনের মাধ্যমে। যেই ব্যালেন্সটা আমাদের দরকার পড়বে সেই ব্যালেন্সটা আমরা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চেয়ে নিব। ইন দ্য মিন টাইম আমরা একটা ইস্যুতে সরকার থেকে চেয়েছিলাম, স্পেসিফিকলি যেমন 2টা টুর্নামেন্টের ট্রাভেল জন্য টিকিটের ব্যাপারটা, এয়ারলাইন্স টিকিট, যেটা আমাদের জন্য সবসময় একটা বড় এক্সপেন্ডিচার হয়ে যায়, অ্যান্ড সেটাও একটু কি বলবো, এটাকে প্রপারলি ফরকাস্ট করা যায় না অত শিগগিরই, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেরকম সাড়া পাই নাই। তো আমরা আমাদের কমিটমেন্ট হলো আমরা এঙ্গেজমেন্ট থাকবো যে আমরা টোটাল বাজেটটা সরকার থেকে না নিয়ে আপাতত স্ট্র্যাটেজিক ভাবে আমরা বিভিন্ন খাতে চেষ্টা করব যে টোটাল খরচটা যেন বাংলাদেশের সরকার বা মিনিস্ট্রি বহন করে। এটা হবে আমাদের আগামী 1 বছরের স্ট্র্যাটেজি ইন টার্মস অফ সরকারের সাথে ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল এঙ্গেজমেন্ট করা। বাজেটের ক্ষেত্রে বিবেচনা করা উচিত যে ওরকম পুরনো অকর্য কাঠামোগুলোতে আর কত মেইনটেনেন্স খরচ ব্যয় করে আর কত রিপেয়ার ব্যয় করে আমাদের ফলাফলটা আমরা কি পাচ্ছি। আমরা মনে করি সময় এসেছে যে কাঠামোগুলোকে দরকার হলে ভেঙে নতুন করে আবার তৈরি করার জন্য, সেটার জন্য এনাফ বাজেট রাখা হয় যেন আমরা কাজটাকে এই বছরে শুরু করতে পারি। বাজেটে উল্লেখ আছে আরেকটা হলো ট্যাক্সেশন। আমরা দেখতে পাচ্ছি যে 36% ট্যাক্স কিন্তু ধরা হয় স্পোর্টস ইকুইপমেন্টের উপরে। এখন যেই দেশে আমরা
সবাই ক্রীড়াতে চাচ্ছি আরো মানে সব দিকে ঢুকানোর জন্য, অনুপ্রেরণা করার জন্য, প্রতিযোগিতামূলক ক্রীড়াকে ডেভেলপ করার জন্য, কমার্শিয়ালাইজ করার জন্য। সেখানে আমরা বিশ্বাস করি যে 36% ট্যাক্স, আর তার উপরে তো অনেক সবচেয়ে ট্যাক্স থাকে, অনেক বড় একটা সংখ্যা স্পোর্টস ইকুইপমেন্টের উপরে। উল্লেখ করে বলতে চাই যে একটা বাজেট পাস করার সময় যেন বাজেট ইমপ্লিমেন্টেশনটাও, এফিসিয়েন্সিটাও বিবেচনাতে রাখা হয়। কারণ আদারওয়াইজ খালি বরাদ্দ দিলাম কিন্তু বাস্তবায়ন করলাম না, সেটা নিয়ে কিন্তু ক্রীড়ার কোনো উন্নতি হবে না। ক্রীড়ার উন্নতিতে আমরা যদি মনে করি যে 2000 কোটি টাকা অত্যন্ত অল্প একটা বরাদ্দ, বিশেষ করে আমি বললাম যে বেশিরভাগ চলে যাচ্ছে মেইনটেনেন্স অপারেশনস এর ক্ষেত্রে। আমরা যদি ফেডারেশন গুলাকে ভাগ করে দেখি, বিভিন্ন স্পোর্টস ফেডারেশন গুলাকে, তাহলে 2000 কোটি টাকা কমতে 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 কিন্তু আসলে গোনা ভিতরেও পড়ে না। তো আমাদের একটা দাবি থাকবে বিএফএফ এর পক্ষ থেকে ক্রীড়ার উপরে বাজেটের যেন অ্যালোকেশনটা আরো বাড়ানো হয়। সেকেন্ড হলো, অনেকগুলা আমাদের কাঠামো আছে যেগুলো হয়তো পুরানো, ইতিমধ্যে অকর্য। তো আমরা রিকোয়েস্ট করতেছি যে এই ট্যাক্সেশনটা যেন বিবেচনা করা হয়, এন্ড আগামী বাজেট অধিবেশন পাশ করার সময় যেন স্পোর্টস ইকুইপমেন্টের উপরে এই 36% ট্যাক্স মুকুব করা হয় বা অ্যাটলিস্ট কমানো হয়। আমি কম্পারিজন করতে চাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে আমরা যদি দেখি, সেখানেও কিন্তু স্পোর্টস ইকুইপমেন্টের উপরে ট্যাক্স হলো মাত্র 12%। তো এখানেও একটা বিবেচনার বড় জায়গা আছে, কারণ আমরা ক্রীড়ার উপরে অলরেডি ইনভেস্টমেন্ট করছি না, বরাদ্দ ওরকম দিচ্ছি না, তারপরেও আবার ক্রীড়াকে আমরা কিন্তু মোটামুটি আমি কি পানিশ করতেছি বড় বড় ট্যাক্স বসাই দিয়ে। তো সেই জায়গাটা আমি বিশ্বাস করি যে আগামীতে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি এবং ফাইন্যান্স মিনিস্ট্রি বিবেচনায় রাখবে। আমি এটা জোরালোভাবে রিকোয়েস্ট করছি ওনাদেরকে। এখন আসি আমরা আমাদের বর্তমান যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে কাজগুলো নিয়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাজগুলো নিয়ে আপনারা জানেন যে আমরা শুরু করেছিলাম, যদিও কিছু ক্রেডিট তো দিতে হবে বিগত কমিটিগুলোকে, বাট আমাদের সাফ মেয়েরা সাফে কিন্তু দ্বিতীয়বারের মতো সাফ জয় করেছিল। সেটা হয়েছিল আমাদের কিন্তু কমিটির যাত্রা থেকে শুরু।